হচ্ছে নিশ্চিত করেছেন। আমরা আরেকটি বিষয়, আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না, আমাদেরকে অনেক অফার করে যে আপনারা টাকা দিচ্ছি আপনি কাজটা করুন, কিন্তু আমরা বলছি আমরা প্রোগ্রামটা আয়োজন করে দিব, পুরো ফান্ডটা আপনারাই দেবেন। এই জায়গায় ট্রান্সপারেন্টের জায়গায় হচ্ছে আমরা খুবই এই জায়গায় আমরা খুবই ট্রান্সপারেন্ট, এবং তারা এই সব কিছুই এই যে আরেকটু টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সব কিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি মেডিকেল সেন্টারে যেটা হয়েছে এইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদটাতে আমূল পরিবর্তন হয়েছে, এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কি ভিত্তিক যেই ওদের দিয়ানা রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি, এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে। এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যাদের মন্দির গির্জা পেগুটা আছে এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত ফেসিলাতে আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রপারলাইজ করা হয়েছে, তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যে নর্মসগুলো আছে, ভ্যালুসগুলো আছে, কালচারগুলো আছে, সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যে হচ্ছে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। এটির সাথে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরিবহন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টি বাস রুট আছে। তো পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয় ফান্ড ঘাটতি, বাজেট নাই, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা তখন যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে পুরো সান্ধ্যকালীন বাসের যে বাজেট সেটা দিয়ে দিয়েছেন, এবং 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে, এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে। এটির সাথে শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দাবি, গণদাবি, এবং আমরা ইতিমধ্যে কাজ করছি খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস সার্ভিস চালু হবে, এবং এটি শিক্ষার্থীদের অনেক বড় একটি দাবি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে, এবং যাদের পরীক্ষা থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হতে হবে। এর বাইরে ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন, আমাদের কুমিল্লা পর্যন্ত বাস অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি দেওয়া করেছেন, এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই পর্যন্ত বাসগুলোকে এক্সটেন্ড করা, সেটার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের যারা বোনরা আছে, নারী শিক্ষার্থীরা যারা আছে, আমাদের ক্যাম্পাসের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে। একটা হচ্ছে সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েত মতিন হল, এবং হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করেছি। আরও শাটল দরকার, সেটা আমরা আয়োজন করব, এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসতেছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো, এবং এই বাসের সবসময় আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফেসিলিটিসের সমন্বয়ে বাসটি আস্তে আস্তে আশা করছি শিক্ষার্থীরা যখন এটা পাবে তার সুফল ভোগ করবে। তো সব মিলিয়ে পরিবহন কেন্দ্রিক যত জটিলতা আছে, পরিবহন কেন্দ্রিক বিশাল একটা সিন্ডিকেট ছিল, ড্রাইভারদের প্রশিক্ষিত করা, এবং ড্রাইভারদেরকে হচ্ছে নর্মস অ্যান্ড রুলসগুলো বলা, এবং বাস কমিটিগুলোর সাথে রেগুলার বসা, তো সব কাজগুলো চলমান আছে। এবং আরেকটি ছিল হলো আমাদের এক্সপ্রেসওয়ে দিয়ে টোল, সেই টোল প্লাজা আমরা টোলটাও হচ্ছে আমরা ফ্রি করার ব্যবস্থা করেছি। তো সব মিলিয়ে অনেকগুলো ডেভেলপমেন্ট পরিবহন সেক্টর হয়েছে। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা বারবার বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই, যেটা আমাদের ইশতেহার অন্যতম একটা ইশতেহার ছিল। তো এই বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, সেই মূল কাজে থেকে ফিরে নেওয়া যাওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রেগুলার বলছি, আমাদের জায়গা থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছি, এবং সেটা ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ডিপার্টমেন্টে চালু হয়েছে, আশা করছি সকল ডিপার্টমেন্টে চালু হওয়ার মাধ্যমে আমরা শিক্ষকদের যে জবাবদিহিতা, সেটা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারবো, এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান, এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের শিক্ষকদের হচ্ছে যে এক্সেলেন্সি, সেই এক্সেলেন্সির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো। এটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস ইনশিওর করা, সেটার জন্য আমরা কাজ করছি। তারপরও আমরা এটা কনসার্ন জানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোর মতো করে আমাদের যারা প্রশাসনে আছে তারা সেই ফেসিবাদী কাঠামোর মতো বিভিন্ন ধরনের তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের ইন্টারফারেন্স করার জন্য আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে অনেক বেশি কনসার্ন, আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়েছি। আমি বলতে চাই, যেমন অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল, 13ই জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল,
কিন্তু 13ই জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সেই নিয়োগ বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হতে দেওয়া হয় না। তো এটা এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছেন, আমরা বলতে চাই এগুলো করেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কী করতেছেন সব জানি, আমরা সব স্লাইডের মাধ্যমে এবং হচ্ছে এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেবো। আমরা কাউকে তোয়াক্কা করবো না। আমাদের এখানে টার্গেট হচ্ছে মেরিটোরিয়াস ইনশিওর করা। যেই হচ্ছে মেরিটোরিয়াস ইনশিওর করতে পারবে সে নিয়োগ হবে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনায় অথবা কোনো ধরনের হচ্ছে তাদের আত্মীয় স্বজন কোটায় কোনো নিয়োগ চলবে না। বিশ্ববিদ্যালয় মেরিটোরিয়াস নিয়োগ হবে এবং যারাই ভালো করবে তারাই নিয়োগ হবে। এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনিয়োগ করার জন্য আমাদের অন্যতম একটা দাবি ছিল গবেষণায় বাজেট বাড়ানো। সেটার জন্য আমরা ইউজিসির সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করছি আগামী বাজেটে এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি, যেগুলো আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি। তো ইতিমধ্যে সেটাও সিন্ডিকেটে পাস হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা সারা দেশব্যাপী দেখতে পাই জুলাই বিপ্লবে আমাদের বোনরা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে। তারা ছিল আমাদের অন্যতম প্রেরণার উৎস। তো এই জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে হচ্ছে স্লাইড শেমিং করা হয়েছে, যেভাবে হচ্ছে সাইবার বুলিং করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই নারীদেরকে আরও বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। ডাকসুর স্পোর্টস সম্পাদক প্রত্যেকটা হলে গিয়ে সেলফ ডিফেন্স কোর্স করছেন এবং আমাদের পরিকল্পনা আছে এটা সকল শিক্ষার্থীদেরকে এই কোর্সের আওতায় নিয়ে আসা। এবং এর বাইরে অসংখ্য কোর্স হচ্ছে শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপ করার জন্য। আপনারা যদি আমাদের এই আউটলেটটা দেখেন, এখানে দেখতে পারেন প্রচুর আমরা প্রত্যেকটা হলে গিয়ে শিক্ষার্থীদের হচ্ছে ফার্স্ট এড ক্যাম্প, বুট ক্যাম্প থেকে শুরু করে অসংখ্য কোর্স আমরা করছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে। তো সব মিলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যা বলেছি তাই তো করবো। তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড রেখে যাব, যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পায় এবং তারা যেন তাদের যে পরবর্তী যারা আসবে, অনাগত যারা আসবে, তাদের জন্য আরও ভালো ক্যাম্পাস রেখে দিতে পারে। এই ভালোর যেন প্রতিযোগিতা হয়, আর যেন আমরা মন্দের দিকে না যাই, আর কোনো ধরনের যেন আমরা এই পেশি শক্তি রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই। সেই দিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাসটাকে সুন্দর একটা ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে, গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এবং এইটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেবো। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি এবং এই হাঁ মানে হচ্ছে এই জুলাই বিপ্লব, এই হাঁ মানে বাংলাদেশ, এই হাঁ মানে ইনসাফ এবং হাঁ মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার। এবং এই হাঁকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি, তারা যেন এই হাঁর পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য হাঁ তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের হাঁকে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন